এইভাবে আর কতদিন ম্যাম? রাতের আধারে এই কাজ করি আমরা, যদি কেউ জানতে পারে তখন কি হবে ভাবতে পারছেন? চুপচাপ থাক, এত কথা বলছিস কেন? তোর চাকরি না গেলেই হলো, আর কেউ জানতে পারবে না। তারপরেও ম্যাম, আমার অনেক চিন্তা হয়, না জানি কখন কে দেখে ফেলে। আপনার রুমে আসার আগে বেয়াদব, মুখটাই নষ্ট করে দিলে। ভাগ তো এখন এখান থেকে, আবার যখন ফোন দেব তখন চলে আসিস। সরি ম্যাম, আসতে পারবো না, শরীরটা অনেক ক্লান্ত, আর প্রত্যেক দিন আমার এইসব করতে ভালো লাগে না। আপনি বিয়ে করে নিলেই তো পারেন ম্যাম। প্রত্যেক দিন এসব করাটা অনেক গুনাহ কাজ, আমি আর করতে পারবো না। কুত্তার বাচ্চা, তো এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? আমি যা চেয়েছি তাই আজ পর্যন্ত পেয়ে এসেছি, আর তোর কথা শুনে আমার বিয়ে করতে হবে? হ্যাঁ, তোকে যখন বলবো তখন আসবি, আমাকে সুখ দিবি, তুই মজা নিবি, চলে যাবি। এত কথা শুনতে চাইনি। আর তোকে কি মাগনাই কাজ করাই নাকি? এর জন্য তো তোকে অনেক টাকা দেই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে চাকরি থেকে বের করে দিব, মিথ্যা অপবাদ দিয়ে। উল্টো দেখবি তোর না খেতে পেয়ে রাস্তায় মারা যাবি। সরি ম্যাম, ভুল হয়েছে। আর সরি বলতে হবে না, যা এখান থেকে। আর হ্যাঁ, ফোন করলেই চলে আসিস। নেক্সট টাইম থেকে তুই যদি মুড নষ্ট করে দিস তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। মাথা নিচু করে নেহার কথা শুনছিল স্বাধীন। তারপর রুম থেকে বের হতে যাবে দরজা দিয়ে, অমনি পিছন থেকে নেহা স্বাধীনের কলার চেপে ধরে আর নিজের দিকে এগিয়ে নিয়ে আসে। ওইদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ব্যালকনি দিয়ে গাছ দিয়ে নিচে নেমে যা, কেউ দেখে ফেলবে আবার। ঠিক আছে ম্যাম। এখন যা তো বাল, মুডটাই নষ্ট করে দিল। তোকে যে কি করতে ইচ্ছে করছে। তারপর নেহা বিরক্ত হয়ে খাটের উপর বসে পড়ে, ফোন দেখতে লাগে। অন্যদিকে স্বাধীন গাছ থেকে নিচে তার রুমে চলে যায়। দরজা খুলে রুমে প্রবেশ করে দেখে টেবিলের উপরে তার ফোন রিং হচ্ছে। স্বাধীন ভাবতে লাগে এত রাতে কে ফোন করলো। আবার আমতা আমতা করে ফোনের কাছে যায়, দেখে তার বোন। চিন্তিত হয়ে ফোন রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগে, ভাইয়া কোথায় তুমি? জলদি বাসায় আসো, মা অনেক অসুস্থ, তোমার কথা বারবার বলছে, আমার অনেক ভয় হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। ভাইয়া প্লিজ তুমি আসো। কি বলছিস বোন? আমার মার কি হয়েছে? সকালেই তো কথা বলে আসলাম, দেখলাম সবকিছু ঠিক, টাকা দিয়েও আসলাম। আবার কি হয়েছে তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে পড়ে, গাড়ি নিয়ে তারপর বাড়ির সামনে চলে যায়। গাড়ি থেকে বের হয়ে রুমে গিয়ে দেখে স্বাধীন তার মা খাটের উপর শুয়ে নড়াচড়া করছে না, শুধু তাকিয়ে আছে। অনেক ভয় হয়। স্বাধীনের পাশে তাকিয়ে দেখে তার বোন তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহা দৌড়ে আসে, জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাইয়া তুমি এসেছো, দেখো না মা কোনো কথা বলছে না কেন? তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে, প্লিজ দেখো না মার কি হচ্ছে। দাঁড়া বোন, চিন্তা করিস না, আমি তো চলে এসেছি, চল মাকে নিয়ে হসপিটালে যাই। তারপর স্বাধীন আর তার বোন স্বাধীনের মাকে নিয়ে গাড়িতে ওঠায়। স্বাধীন ড্রাইভ করতে করতে ফুল স্পিডে হসপিটালে চলে আসে। গাড়ি থেকে বের হয়ে নার্স নার্স বলে চিৎকার করতে লাগে। নার্সরা আসলে স্বাধীনের মাকে দেখে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। স্বাধীন চিন্তিত হয়ে চেয়ারে বসে থাকে, পাশে তার বোন কান্না করছে। এটা দেখে স্বাধীন তার বোনকে কাছে টেনে আনে। বোন, এভাবে কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, মার কিছুই হবে না। আমাদের সঙ্গে আগের মতো কথা বলবে, আগের মতো আমাদের শাসন করবে, দেখিস। হ্যাঁ ভাইয়া, তাই যেন হয়। স্বাধীন তার বোনকে সান্ত্বনা দিতে লাগে, তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। যত সময় যায় তত স্বাধীনের চিন্তা বাড়তে লাগে। একটু পর কেবিন থেকে নার্স বের হয়ে আসে। স্বাধীন দেখে নার্সের দিকে এগিয়ে যায়। ম্যাম, কি হয়েছে আমার মায়ের, আর এখন কি অবস্থায় আছে? আমি তো আর ঠিক বলতে পারবো না, বড় স্যার একটু পর বের হবে, তার কাছ থেকে সব জেনে নেবেন। আর দেখে যা বুঝতে পারলাম আপনার মা ব্রেন স্ট্রোক করেছে, কন্ডিশন খুব একটা ভালো না বোধহয়, বড়সড় একটা অপারেশন করতে হবে। কথাগুলো বলে নার্স সেখান থেকে চলে যায়। স্বাধীন চিন্তিত হয়ে ধপাস করে চেয়ারের উপর বসে পড়ে। প্রায় 20 মিনিট পর ডাক্তার বের হয়ে আসে। স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? দেখো বাবা, চিন্তিত হবার কোনো কারণ নাই, তোমার মায়ের কন্ডিশন খুব একটা ভালো না, অনেক টেনশন করে মনে হয়, তাই ব্রেন স্ট্রোক করেছে। যদি আর একটু আনতে দেরি হয়ে যেত তাহলে আর বাঁচানো যেত না। সময় মতো আনতে পেরেছো তাই বাঁচানো গিয়েছে, কিন্তু তোমার মা পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছে, কোনো কথা বলতে পারবে না। যদি আগামী 3 দিনের মধ্যে তোমার মাকে অপারেশন না করানো হয় তাহলে আজীবনের জন্য হয়ে যাবে, আর কখনো ঠিক করা যাবে না। কি বলেন আঙ্কেল? হ্যাঁ বাবা, আর আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা।
আঙ্কেল, কত টাকা লাগতে পারে আনুমানিক অপারেশন করানোর জন্য? দেখো, সাধারণত মাথায় অপারেশন করানোর জন্য বাংলাদেশে কোনো ডাক্তার এখন নেই, সবাই বিদেশে চলে গিয়েছে। আর তাদেরকে আনতে একটা খরচ আছে, তাদের ফি একটা আছে। A to Z মিলে না হলে কমপক্ষে 60 লক্ষ টাকা লাগবে। এতগুলো টাকা? ডাক্তার কথাটা বলে চলে যায়। স্বাধীন চিন্তিত হয়ে পড়ে, কি করবে বুঝতে পারে না। 60 লক্ষ টাকা কিভাবে সে জোগাড় করবে সে নিজেও জানে না। যেখানে তাদের মাসে বাজার করে বাজারের জন্য হিমশিম খেয়ে যায়, সেইখানে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে আর কোথা থেকে পাবে? একবার মায়ের দিকে আরেকবার নিজের বোনের দিকে তাকায় আর অঝরে কান্না করতে লাগে আর মনে মনে ভাবতে লাগে, কি বলছিস স্বাধীন? তুই তো আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারবি না? যেই মা কিনা তোকে লেখাপড়া করানোর জন্য মানুষের বাড়িতে কাজ করত, তোদের মানুষের বাড়িতে কাজ করে বড় করিয়েছে, আর সেই মাকে চিকিৎসা করানোর জন্য টাকা তুই কোনোভাবে জোগাড় করতে পারবি না? এসবই চিন্তা করছিল স্বাধীন। একটু পর তার মাকে কেবিনে শিফট করা হয়। স্বাধীন তার বোনকে চেয়ার থেকে উঠে কেবিনের পাশে চেয়ারে শুয়ে দিয়ে স্বাধীন তার মার দিকে তাকিয়ে অঝরে কান্না করতে লাগে। কি করবে সে নিজেও বুঝতে পারে না। তখনই নেহার কথা মনে হয়। প্যান্টের পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহার অনেকগুলো মিসড কল। স্বাধীন অবাক হয়ে যায়। যেখানে কিনা একবার কল করে না পেলেই তুল কালাম বাঁধিয়ে দেয়, সেখানে 100+ কল। স্বাধীন ভয়ে কেবিন থেকে বের হয়ে নেহার নাম্বারে কল করে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার ফোন কল রিসিভ করিস না? দেখ তোকে কতবার ফোন করেছি, 100 বারেরও বেশি, আর তুই কিনা আমার কল দেখেও দেখিস না, আবার এখন কল করছিস কেন? কালকে সকালে আগে হতে দে, তারপর তোকে দেখাচ্ছি কি করে আমার বাসাতে তুই কাজ করিস। ম্যাম, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি বাড়িতে নেই, দূরে এসেছি, আর আপনার ফোন কল আমি টের পাইনি, তার কারণে ধরতে পারি নাই। দেখ কোথায় আছিস তুই, আমি তো জানতে চাই না। যদি আগামী 20 মিনিটের মধ্যে আমার সামনে তোকে না দেখেছি, তাহলে কি করব তোকে আমি সেটা নিজেও জানি না। কথাটা বলে নেহা ফোন কেটে দেয়। স্বাধীন কি করবে বুঝতে পারে না। যে রাগী মেয়ে যদি না যায় তাহলে খবর আছে। আবার মার কথা মনে হতে লাগে। এখন এই সময় যদি কাজ থেকে বের করে দেয় তাহলে তাদের অবস্থা একদম করুণ হয়ে যাবে। তারপর নিচে চলে আসে। গাড়ি ড্রাইভ করতে করতে নেহাদের বাড়ির দিকে যেতে লাগে। আর স্বাধীন হাল ছেড়ে দেয়, কারণ কোনোভাবে এতগুলো টাকা জোগাড় করতে পারবে না সে কখনোই। অযথা টেনশন করে আর কি লাভ, এসব ভাবতে লাগে আর অঝরে কান্না করতে লাগে আর চোখ মুছতে লাগে। প্রায় 15 মিনিট ড্রাইভ করে নেহাদের বাসায় চলে আসে। গাড়িটা পার্কিং লটে রেখে চাবিটা প্যান্টের পকেটে নিয়ে গাছ দিয়ে নেহার বেলকনিতে চলে যায়। বেলকনিতে উঠতেই দেখে নেহা বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে। নেহা স্বাধীনকে হঠাৎ দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। বুকের কাপড় উঁচু করে থুতু দিয়ে বলতে লাগে, কুত্তার বাচ্চা, কেউ এইভাবে ব্যালকনিতে উঠে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম ভূত হবে হয়তো। আপনি যে মেয়ে ভূত কেন, স্বয়ং যমরাজও এসে হার মেনে যাবে। বিড়বিড় করে কি বলছিস তুই? কই ম্যাম, কিছু না। আর সরি ফোন রিসিভ না করার জন্য, আর তাড়াহুড়ো করে বেলকনিতে আসার জন্য। স্বাধীনের কথা শুনে নেহা সিগারেটের লাস্ট একটা টান দেয়। সিগারেটটা ফেলে দিয়ে স্বাধীনের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে সিগারেটের ধোঁয়া স্বাধীনের মুখে পুড়ে দেয়। স্বাধীন কাশতে লাগে। কাশতে কাশতে মাটিতে পড়ে যায়। পাশের চেয়ারে বসে থাকা নেহা হাসতে লাগে। তুই অনেক সুন্দর অভিনয় করতে পারিস জানিস। আমার বয়ফ্রেন্ডের থেকেও অনেক মারাত্মক ছেলেরা মানেই অভিনয়। সিগারেটের ধোঁয়া মুখে নিতে কাশি শুরু হয়ে যায়। তোর বাহানা করে অন্য সময় তো ঠিকই সিগারেটের প্যাকেট শেষ করে দিস। সরি ম্যাম, আর আমি সিগারেট খাই না, তার কারণে ধোঁয়া মুখে যেতে কাশি শুরু হয়ে গেছে। আপনি মুড নষ্ট করে দিলেন। আসেন, শুরু করতে পারেন। আজকে এখানেই করব, রুমে যাব না। রুমের থেকে ব্যালকনিতে রোম্যান্স করতে মুড হচ্ছে আমার। নেহার কথা শুনে স্বাধীন সবকিছু ভুলে যায়। নেহার দিকে ক্রমশই এগিয়ে যেতে লাগে। হঠাৎ নেহার নজর যায় স্বাধীনের চোখের দিকে। অন্যান্য দিন নেহাকে টানে, কিন্তু আজ লাল হয়ে আছে, অন্যরকম দেখাচ্ছে। ভয় হতে লাগে। কিরে, তোর কি হয়েছে? কান্না করছিস মনে হয় অনেক। তোর চোখ লাল হয়ে আছে, নাকি নেশা টেশা করে এসেছিস নাকি? দেখ, নেশা করে মোটেও এসব করবি না, কারণ আমি নেশাখোর ছেলেদের একদমই ঘৃণা করি। ম্যাম, এতদিন আপনার সঙ্গে আছি, আপনি এইটা হয়তো জানেন আমি কি রকম ছেলে, আর নেশা আমার দ্বারা কখনো সম্ভব না। আর আপনাকে এইসব না নিয়ে ভাবলেও হবে, যা করতে এসেছেন তাই করেন। আবার আমার কথা শুনে মুড নষ্ট হয়ে গেলে তখন আবার অনেক কথা বলবেন। আরে না,
কিছুই বলবো না। এমনিতেও আজ এসব করতে ভালো লাগছে না, তোকে মানাই করতাম। আমার অনেক গল্প করতে ইচ্ছে করছে, ঘুম আসছে না, তাই তোকে ফোন দিয়েছিলাম, দুজনে গল্প করব। কিন্তু ফোন রিসিভ করলি না, অনেক রাগ উঠে গিয়েছিল আমার। তাহলে একটু আগে যা হলো সেটা কে ছিল? আরে ওইটা তো এমনিতেই, আর ভয় পেয়ে গেছিলাম, তাই তোকে একটু শাস্তি দিলাম আর কি। এখন বল কি হয়েছে তোর? আর এত রাতে বাইরে গিয়েছিলি, দেখলাম গাড়ি নিয়ে বাসায় ফিরলি। নেহার কথার উত্তরে স্বাধীন কি করবে বুঝতে পারে না। আকাশের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, ম্যাম, আপনার রুম থেকে গিয়ে আমার রুমে দেখি ফোন বাজে টেবিলের উপরে। আমার ফোন রিসিভ করে ধরতেই বোন ফোন করে মা নাকি অনেক অসুস্থ, তাই গিয়েছিলাম। তারপর নেহাকে স্বাধীন সব কথা খুলে বলতে লাগে। নেহা স্বাধীনের কথা শুনে হতভম্ব হয়ে যায়, কারণ এই জেনারেশনেও একটা ছেলে তার মাকে নিয়ে এত কিছু ভাবে। নেহার কেন জানি একরকম ভালো লাগা কাজ করে স্বাধীনকে নিয়ে। এমন সময় নেহা স্বাধীনকে বলে ওঠে, আমি তোমাকে চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগে তত টাকাই দেব। কি বলছেন ম্যাম? সত্যি সত্যি আমার মাকে চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগবে তত টাকাই দেবেন? বিশ্বাস করেন ম্যাম, আমার মাকে চিকিৎসা করানোর জন্য টাকা দেন, তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থেকে যাব। আপনি যা বলবেন আমি তাই করব ম্যাম। আরে থাম, আগে আমার সম্পূর্ণ কথাটা শোন। তোর মাকে চিকিৎসা করানোর জন্য সম্পূর্ণ টাকা দেব, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমার একটা শর্ত আছে। তুই যদি শর্তে রাজি থাকিস তবেই তোর মাকে চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগে তত টাকাই দেব। হ্যাঁ ম্যাম, আপনার 1000টা শর্তে আমি রাজি আছি। যদি বলেন আমার জীবনটা দিয়ে দিতে, আমি তাতেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। তোকে আমাকে বিয়ে করতে হবে, সমাজের মানুষ জানবে আমরা বিবাহিত। তুই আমার সঙ্গে একই রুমে থাকবি, কখনোই আমার কাছ থেকে স্ত্রীর অধিকার চাইবি না। যখন আমার মুড হবে তখন তোকে ডাকবো, আমার কাছে আসবি, আমাকে ভালোবাসবি, আবার চলে যাবি, কিন্তু কখনোই আমার কাছ থেকে স্ত্রীর অধিকার পাবি না। তুই সবার সামনে আমার স্ত্রী হয়ে থাকবি, কিন্তু আমার কাছে সেই কাজের ছেলে হয়েই থাকবি। নেহার কথা শুনে স্বাধীন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। নেহার যে বাবা মা, তাদের কথা মনে পড়লে স্বাধীনের ভয় হতে লাগে। কিন্তু ম্যাম, আঙ্কেল আন্টি তারা তো কখনোই মেনে নেবে না, আর তারা যদি না মেনে নেয় আপনাকে বাসা থেকে বের করেও দিতে পারে। তোকে তা নিয়ে ভাবতে হবে না, আমার উপর ছেড়ে দে। তোকে যা বলেছি যদি পারিস হ্যাঁ বল। কিন্তু ম্যাম, আমার মা আছে, সে জানতে পারলে অনেক কষ্ট পাবে। আরে বাল, আমি কি তোকে বলেছি সত্যি সত্যি বিয়ে করতে নাকি? শুধু কয়েকদিনের চুক্তি মাত্র। আমার ইচ্ছে হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দেব, তখন চলে যাবি, সমস্যা নেই। আর আমিও চাই না এই মিথ্যে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশি দিন। ঠিক আছে ম্যাম। তারপর নেহা আর স্বাধীন দুজনেই কথা বলতে লাগে। এমন সময় নেহা বলে ওঠে, আচ্ছা তোর বাবা নেই, তোর এখন লেখাপড়া করার বয়স, সেই বয়সে তুই আমাদের বাসায় কাজ করছিস? হ্যাঁ, বাবা ছিল, কিন্তু হঠাৎ করে হারিয়ে যায়, আর ফেরে না। কোথায় আছে তাও জানি না। আর আগে মা বাসায় বাসায় কাজ করে আমাকে আর আমার বোনকে লেখাপড়া করাতো। কিন্তু একদিন মা আমাদের ফোন করে, তার যে বাসায় কাজ করে সেখানে যাই, দেখি সে অনেক ক্লান্ত। আমরা ধরাধরি করে নিয়ে আসি, সে থেকেই মা অনেক অসুস্থ। পরে আমি সংসারের হাল ধরার জন্য আপনাদের বাসাতে কাজ করি। আঙ্কেল নিতে চাইছিল না, কিন্তু মা অনেক জোরাজুরি করে, তখন রাজি হয়ে যায়। ও, আমি তো ভেবেছিলাম তুই অন্য কেউ। তাহলে তুই মুক্তি আন্টির ছেলে? আগে বলবি না? জানিস তোর মা অনেক ভালো, ছোট থেকে আমাকে বড় করেছে তোর মা। জানিস আমার মা বাবা আমার কাছে থাকবে না, তোর মা আমাকে বড় করেছে, খাইয়ে পড়িয়ে অনেক ভালোবাসতো আমাকে, কিন্তু অপরাধ করে চলে যায়। আর খুব একটা মনের উপর নাই তোর মায়ের কথা। আচ্ছা বাদ দে, কাল সকালে তোকে টাকা দিয়ে দিব, আর আমি যখন বলি কাজী অফিসে যেতে, যাস, বিয়ে করিস। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝে। সেভাবেই অনেকটা রাত হয়ে যায়। একটু পর নেহা তার রুমে চলে যায়। স্বাধীন না থেকে গাছ দিয়ে নিচে নেমে তার রুমে গিয়ে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। তখনই আজানের ধ্বনি বেজে ওঠে। গোসল করে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়া শেষ হলে একটু হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসে। গাড়ি পরিষ্কার করতে লাগে, ওয়েট করতে লাগে। তারপর রুমে যেতে ফোনটা বাজতে লাগে। হাতে নিয়ে দেখে তার বোন। ভাইয়া তুমি কোথায়? মার কি যেন হয়েছে, মার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ডাক্তারকে ডেকে নিয়ে আসলাম, তারা বলছে তোমার সঙ্গে তাদের কথা আছে, জলদি আসো। কোনো চিন্তা করিস না বোন আমার, আমি এখনই আসছি। ডাক্তারকে বল অপারেশন শুরু করার জন্য, আমি টাকা নিয়ে আসছি।
কি বলো ভাইয়া, ডাক্তাররা বলছে যে 60 লক্ষ টাকা লাগবে, তুমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলে? স্বাধীন তার বোনের প্রশ্নের উত্তরে কি জবাব দেবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলতে লাগে। কিছু না বলে ফোনটা কেটে দেয়। সামিয়া অবাক হয়ে যায়। স্বাধীন রুম থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকায়, দেখে সকাল 10টা বাজে। স্বাধীন ভালো করে জানে এখনো নেহা ঘুম থেকে ওঠেনি, তাই কি করবে ভাবতে লাগে। এই পাশ ওই পাশ তাকিয়ে বাহিরে এখন কেউ কাজ করছে না, তাই তড়িঘড়ি করে কাছে উঠে পড়ে। নেহার বেলকনিতে উঠে যায়, রুমে প্রবেশ করে দেখে নেহা এখনো ঘুমিয়ে আছে। কিভাবে নেহাকে ডাকবে বুঝতে পারে না, কিন্তু অন্যদিকে যে মায়ের কথা মনে হয় তখনই নেহাকে গিয়ে ডাকতে লাগে। নেহার ঘুম ভেঙে যায়, রেখে স্বাধীনের দিকে তাকায়। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, আমাকে ঘুম থেকে উঠাস? ম্যাম প্লিজ ক্ষমা করবেন, কিন্তু এছাড়া আমার আর কোনো পথ ছিল না। রাতে তো আপনাকে সব কথা খুলেই বললাম। মায়ের অবস্থা এখন আরো বেগতিক। তো এখন আমি কি করব? ম্যাম, আপনি না বললেন মাকে চিকিৎসা করানোর জন্য যা টাকা লাগে আপনি দিবেন, তার জন্য আমাকে কিছু শর্ত দিয়েছেন। ওহো, মনে পড়েছে। আচ্ছা ওয়েট, দিচ্ছি তোকে। কথাটা বলে নেহা উঠে পড়ে। তারপর শোকেসের কাছে গিয়ে একটা ব্যাগ থেকে বেশ কিছু টাকা নিয়ে আসে। তারপর স্বাধীনের দিকে ব্যাগটা এগিয়ে দেয়। কালকে রাতেই টাকাগুলো সরিয়ে রেখেছিলাম, এখানে 60 লক্ষ টাকা আছে, তুই নিয়ে যা। আর হ্যাঁ, আমার শর্তের কথা যেন মন থেকে না মুছে যায়। ঠিক আছে ম্যাম, আপনার যখন ইচ্ছা আমাকে বলবেন, সমস্যা নেই। আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর স্বাধীন বেলকনির দিকে যেতে লাগে, কিন্তু এত বড় ব্যাগ নিয়ে কিভাবে নিচে নামবে? নিচে অনেকেই কাজ করছে, কেউ দেখে ফেলবে, আবার এসবই ভাবতে লাগে। তখনই ফিরে রুমে প্রবেশ করে। নেহা দেখে বলে, কিরে, তোর আবার কি হলো? ম্যাম, এত বড় ব্যাগ নিয়ে কিভাবে নিচে নামাবো? আর সবাই কাজ করছে, কি যে করি বুঝতে পারছি না। তাহলে কি আর করার, মেইন দরজা দিয়ে যা। মা বাবা কিছু বললে বলিস আমি তোকে ফোন করেছিলাম, আর ব্যাগের মধ্যে আমার জামা কাপড় আছে, ওগুলো লন্ড্রিতে দিয়ে আসতে বলেছি, তাহলেই হবে। ঠিক আছে ম্যাম। কথাটা বলে স্বাধীন মেন দরজা দিয়ে নিচে নামতে লাগে। নেহার মা বাবা নিচে বসার রুমে বসেছিল। স্বাধীনকে নিচে নামতে দেখে দুজনেই রীতিমতো অবাক হয়ে যায়। স্বাধীন তাদের সামনে দিয়ে যেতে যাবে, অমনি নেহার বাবার ডাক। কি ব্যাপার, তুমি এত সকালে উপরে কোথায় গিয়েছিলে? আর ব্যাগের মধ্যে কি? আঙ্কেল, নেহা ম্যাম ফোন করেছিল আর ব্যাগের ভিতর তার জামা কাপড় লন্ড্রিতে দিয়ে আসতে বলেছে পরিষ্কার করার জন্য। আজকে সে পার্টিতে যাবে। কি বলো, এত সকালে না ঘুম থেকে উঠেছে? তোমার কাজ তো ড্রাইভিং করা, তোমাকে তো না কাপড় চোপড় লন্ড্রি পিটা দিয়ে আসার কাজ না। আচ্ছা যাই হোক, যাও তাহলে। নেহার বাবার কথা শুনে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সেখান থেকে গুটি গুটি পায়ে বের হয়ে যায়। গাড়ি নিয়ে সোজা চলে যায় হসপিটালে। ব্যাগটা নিয়ে দৌড়ে স্বাধীন তার মায়ের কেবিনে যায়, দেখে পুরো কেবিন ফাঁকা। তখনই পাশ দিয়ে নার্স যেতে লাগে। স্বাধীন ডাক দিয়ে, আচ্ছা, এই কেবিনে যে একটা বৃদ্ধ মহিলা ছিল, প্যারালাইজড, ব্রেন স্ট্রোক করেছিল, সে কোথায়? ও, তুমি ওই বৃদ্ধার কথা বলছো? ওনার তো অবস্থা অনেক অবনতি হয়েছে, তাই নিচতলায় নিয়ে গিয়েছে। মেডিসিন ডিপার্টমেন্টে তো একটা ছোট মেয়েও ছিল, তাকে নিয়ে গিয়েছে। নিচে গিয়ে দেখুন, ঠিক খুঁজে পাবেন। নার্সের কথা শুনে স্বাধীন দৌড়ে নিচে চলে আসে। দেখে তার বোন একটা চেয়ারে বসে কান্না করছে, আর ফোনের দিকে তাকিয়ে আছে। তখনই স্বাধীন গিয়ে তার বোনের পাশে বসে পড়ে। স্বাধীনকে দেখে স্বাধীনের বোন জড়িয়ে ধরে। ভাইয়া, তুমি এসেছো আর আমি তোমাকে কখন থেকে ফোন করে চলেছি, কিন্তু তোমার ফোন তো বন্ধ দেখাচ্ছে। দেখো না, মা কি যেন হয়েছে, ডাক্তার কি বলছে? কিছুই বলছে না, তারা বলছে তোমার সঙ্গে কথা বলবে। দেখো তো একটু গিয়ে। আর কান্না করিস না বোন, আমি তো চলে এসেছি, দেখবি মা সুস্থ হয়ে যাবে। আচ্ছা তুই দাঁড়া, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি। তারপর স্বাধীন তার বোনকে বসে অপারেশন থিয়েটারের সামনে চলে যায়। ছোট্ট জানালা দিয়ে দেখে ভিতরে অপারেশন চলছে। স্বাধীন অবাক হয়ে যায়, পুনরায় তার বোনের কাছে বসে পড়ে। আচ্ছা বোন, কেউ কি এসেছিল? আর ডাক্তারকে কি কেউ টাকা দিয়ে গেছে? না তো ভাইয়া, কেউ আসে নাই। আর সকালে হঠাৎ করে মার অবস্থার অবনতি হলে আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি, তারা এখানে নিয়ে আসে আর সকাল থেকেই অপারেশন করছে। কি বলিস, টাকা ছাড়াই অপারেশন করছে? না না, কখনোই তো তারা বিনা টাকাতে অপারেশন থিয়েটারের সামনে দিয়েও নিয়ে যাবে না। কি টাকা দিলে এতগুলো? স্বাধীন কথাগুলোই ভাবছিল, হঠাৎ দরজা খোলার শব্দ পায়। সেদিকে তাকাই, দেখে এক এক করে সবে বের হচ্ছে। স্বাধীন উঠে ডাক্তারের কাছে যায়, দেখে ডাক্তার আরেকটা বিদেশি ডাক্তারের সঙ্গে হেসে সে কথা বলছে। সেটা দেখে স্বাধীনের অনেক ভালো লাগে।
ড্যাপ ড্যাপ করে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। তখন ডাক্তার স্বাধীনের কাছে এসে ঘাড়ে হাত দিয়ে বলতে লাগে, গুড লাক মাই সান। তোমার মার যে অবস্থা হয়েছিল আমরা তো ভেবেছিলাম আর বাঁচানোই সম্ভব হবে না, কিন্তু আগামীকাল রাত্রে এই মিস্টার চ্যাম্পিয়ন্স বাংলাদেশে এসেছিল একটা কাজে। আমরা খোঁজ পেয়ে তাকে মেসেজ করি আর এইখানে চলে আসে। ভেবেছিলাম তোমার মার অপারেশন সকালে করব, এর আগে তো অবনতি হয়ে যাক। সব শেষে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু টাকা? এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, টাকা দেওয়া হয়ে গেছে। আর সে তার নাম বলতেও অনেক শোক প্রকাশ করেছে, শুধু এইটুকু বলেছে তোমাদের আপন কেউ হয়। কি বলছেন স্যার? পৃথিবীতে আমাদের কেউ নেই আপন বলতে, এখন আবার আপনি বলছেন আপন কেউ? স্যার আমি টাকা জোগাড় করে নিয়ে এসেছি, আপনি এগুলো রাখেন। আর ওনার পরিচয় তো জানেন, ওনাকে টাকা ব্যাক দিয়ে দেন। চাইলেও সেইটা সম্ভব নয়। রাত 4টার দিকে আননোন নাম্বার থেকে ফোন আসে, তারপর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, তারপর বলে অপারেশন শুরু করার জন্য। আমরা কিছু বলবো এর আগে ফোন কেটে দেয়। এখন আসছি, আর একটু পর কেবিনে শিফট করা হবে, তখন গিয়ে কথা বলতে পারবে। দেখবে তোমার মা আগের মতো হয়ে গেছে একদম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কিভাবে যে আপনার ঋণ শোধ করব তা জানা নেই আমার। স্বাধীনের কথা শুনে ডাক্তারটা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। স্বাধীন ভাবতে লাগে, কে তাদের আপনার কে এতগুলো টাকা দিয়ে গেল। তারপর স্বাধীন তার বোনের কাছে বসে পড়ল। ভাবতে লাগে নেহার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে, সে কি করবে এখন। কি আর করার, সে যেই হোক ছেলে কিংবা মেয়ে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর নেহা ম্যামের টাকাগুলো কি করব? তা কি দিয়ে দেব? হাফ দিয়ে দেই। মানুষের ঋণ রাখা একদমই ঠিক হবে না। আর আমি তো তাকে কথা দিয়েছি, তার শর্তে রাজি। এখন জুতো টাকাগুলো নিতে রাজি না হয়, তার শর্তে যদি কাজ করতে বলে আমাকে, তখন কি করব? ধ্যাত, এত কিছু ভাবতে পারবো না। নেহা ম্যামকে গিয়ে সব খুলে বলবো, তখন তিনি যা করে তাই করব। আর টাকাগুলো রাখতে পারবো না, এতে তার শর্তে রাজি হতে হলেও হব। স্বাধীন কথাগুলো ভাবছিল, এমন সময় ফোন কেঁপে ওঠে। হাতে নিয়ে দেখে নেহার নাম্বার। স্বাধীন অবাক হয়ে যায়, কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে বলে, কিরে তোর মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। একবার ফোন দিয়ে জানানোর প্রয়োজনও মনে করলি না তুই? এই জন্যই বলে বিপদে পড়লে বন্ধু, আর বিপদ ফুরিয়ে গেলে শত্রু। না ম্যাম, আপনাকে ফোন করতে চাচ্ছিলাম, এর আগে আপনি ফোন করেছেন। হয়েছে, তোকে আর বাহানা গাইতে হবে না। আর আমার শর্তের কথা মনে আছে তো? নাকি ফোন করলে কাজে অফিসে চলে আসিস, আমি রেডি হয়ে বান্ধবী নিয়ে সেদিকে যাচ্ছি গাড়ি নিয়ে। কিন্তু ম্যাম, আপনার টাকাগুলো আমি খরচ করিনি। আমার মার অপারেশনের জন্য যা টাকা দরকার ছিল কোনো বহিরাগত ব্যক্তি সে টাকা দিয়ে গিয়েছে, পরিচয় জানাইনি। ও আচ্ছা, ভালো। তা এখন তুই কি করবি? আমার টাকা আমাকে ফিরিয়ে দিবি নাকি শর্তে রাজি হবি? নেহার কথায় স্বাধীন কি বলবে বুঝতে পারে না, চুপ করে থাকে। নেহা স্বাধীনের ঘন ঘন নিঃশ্বাস স্পষ্ট শুনতে পায়। দেখ, আমি যা বলি তা করে ছাড়ি। তোকে যেহেতু বলেছি বিয়ে করতে হবে আমাকে, তো বিয়ে করতেই হবে। এখন ফোন রাখছি, আমি ফোন করলে কাজে অফিসে চলে আসিস। কিন্তু ম্যাম, আমি তো টাকাগুলো ফেরত দিতে চাই। টাকা ফেরত দিলেও কি আপনাকে বিয়ে করতে হবে? স্বাধীনের কথা শেষ হওয়ার আগে নেহা ফোন কেটে দেয়। স্বাধীন চেয়ারে বসে পড়ে। যেই দেমাগি মেয়ে আল্লাহই জানে আমার সাথে কি যে হয়, না বুঝে না শুনেই তো তার কথা প্রেক্ষিতে হ্যাঁ বলে দিয়েছিলাম। এখন হাড়ে হাড়ে টের পাবো আমি। স্বাধীন চেয়ারে বসে থেকে কথাগুলো ভাবতে লাগে। একটু পর নার্স এসে তার মাকে কেবিনে শিফট করে। স্বাধীন আর তার বোন পিছু পিছু যায়। কেবিনে শিফট করা হলে স্বাধীন দেখে তো অবাক হয়ে যায়। বিশাল বড় রুম, এসি লাগানো, পাশে দুইটা বড় বড় বেডস। স্বাধীন ভালো করে বুঝতে পারে এই রুমগুলো ভিআইপি কোটি কোটি টাকার মালিক, যাদের তারাই একমাত্র নিয়ে থাকে, কিন্তু এত টাকা তার নেই। এইখানে নিয়ে এসেছেন কেন? আগের কেবিনে নিয়ে যাবেন না? না স্যার, আমাদের অফিসের মালিকের মেয়ের গেস্ট আপনি, আপনাকে কি আর মিডিল ক্লাস কি দিনে রাখা যায়? তাই এখানে। আর কোনো কিছু যদি দরকার পড়ে প্লিজ এই যে টেলিফোন, তাতে ফোন করে বলবেন, আমাদের লোক তৎক্ষণাৎ আপনার কাছে চলে আসবে। আমাদের কি আর ডাকতে হবে না। ঠিক আছে। তারপর স্বাধীন তার মায়ের কাছে এগিয়ে যায়, দেখে এখনো ঘুমাচ্ছে। সামিয়া বেডের উপরে লাফাতে লাগে। আরে বোন, কি করছিস? এইভাবে শব্দ করিস না, মা ঘুম থেকে উঠে পড়বে, সমস্যা হবে। চুপচাপ হয়ে বসে থাক, না হলে ঘুমা। রাতে তো তোর ঘুম হয়নি ওই চেয়ারে শুয়ে থেকে। হ্যাঁ ভাইয়া, আরে দেখো না কত নরম বেড, তাই আর কি জাম্পিং চলছে। কথাটা বলে স্বাধীনের বোন সামিয়া হাসতে লাগে। তার হাসি দেখে স্বাধীনের ছোট হাসি রেখা ফুটে ওঠে। তারপর স্বাধীন চেয়ার টেনে তার মায়ের পাশে বসে থাকে। এমন সময় ফোনে রিং হতে লাগে। হাতে নিয়ে দেখেনি
ফোন কেটে দেয়। তারপর স্বাধীন তার বোনের কাছে গিয়ে বলে, আপু আমি আছি, তুই মার পাশে থেকো, মারও যদি কিছু লাগে তুমি এগিয়ে দিও। আর নার্স কি বলে গিয়েছো শুনো, সেই তো কিছু প্রয়োজন হলে এই ফোনটা তুলে বলো, তারা চলে আসবে। আমি কাজে যাচ্ছি, মা উঠলে বলো আমি সময় মতো ঠিক চলে আসবো। ঠিক আছে ভাইয়া, আর আসার সময় তুমি মনে করে আমার জন্য চকলেট নিয়ে আসো। যদি না নিয়ে আসো তাহলে তোমাকে কিন্তু আমি কেবিনে ঢুকতে দেবো না, এই বলে দিলাম। ঠিক আছে আপু, মনে থাকবে আমার। কথাটা বলে স্বাধীন কেবিনে বাইরে বের হয়। আবার ফোন ভাইব্রেশন হতে লাগে। হাতে নিয়ে দেখে নেহা তড়িঘড়ি করে রিসিভ করার সঙ্গে সঙ্গে ও পাশ থেকে নেহার রাগান্বিত কণ্ঠ। কুত্তার বাচ্চা, তোকে এত করে ফোন করেছি, তুই ফোন রিসিভ করিস নাই? কাজী অফিসে তোর জন্য অপেক্ষা করছি। তুই যদি 10 মিনিটের মধ্যে না আসিস তোর 14 গোষ্ঠী আমি তছনছ করে ফেলবো। সরি ম্যাম, আমি কেবিনের মধ্যে ছিলাম, প্লিজ একটু সময় দিন, আমি চলে আসছি। তারপর স্বাধীন নেহাকে ফোনের মধ্যে পৌঁছাতে লাগে। এমন সময় ভিআইপি কেবিন দিয়ে বের হতে যাবে, হঠাৎ উপরের দিকে নজর যায়। দেখেন নেহার বাবা বড় বড় করে ছবি মনে হয় হাসপাতালটা যখন উদ্বোধন করা হয় সে লাল রেবন ফিতা কাটছে। পাশে বড় বড় অক্ষরে হসপিটালের মালিকের নাম লেখা আছে, যেখানে স্পষ্ট নেহার বাবার নাম। স্বাধীনের আর বোঝার কিছু বাকি রইল না। হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে আসে। পার্কিং করে ব্যাগটা হাতে নিয়ে কাজী অফিসের ভিতরে ঢুকেই দেখে সেখানে আগে থেকে নেহা বসে আছে, আর পাশে তার সব বান্ধবীরা। নেহা স্বাধীনকে দেখতে পেয়ে উঠে আসে, ঠাস ঠাস করে স্বাধীনের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। কুত্তার বাচ্চা, এতক্ষণ বসে থাকিস, আমাকে জানিস না আমি গরমের মধ্যে বসে থাকতে পারি না? আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, আমার মেকআপ সব নষ্ট হয়ে যাচ্ছে। সরি ম্যাম, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আর কি আসতে একটু লেট হয়ে গেল। হয়েছে, তোকে আর কৈফিয়ত দিতে হবে না। এই নে প্যাকেটটা, সাইডের রুম আছে, যা সেখানে গিয়ে এগুলো পরিধান করে আয়। ম্যাম কিগুলোর মধ্যে? স্বাধীনের কথা শুনে নেহার রাগ উঠে যায়, ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন ছোট অফিস কাজী অফিসের ভিতরে থাকা সবার দিকে তাকায়। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফকিন্নির বাচ্চা, তোকে বলেছি যা তাড়াতাড়ি প্যাকেটে যা আছে পরিধান করে আয়। এত কথা বলছিস কেন তুই? নেহার ধমকে স্বাধীন হাত থেকে প্যাকেটটা নিয়ে রুমে চলে যায়। তারপর খুলে দেখে পাঞ্জাবি, শেরওয়ানি আর জুতা, সেগুলো পরিধান করে নেয়। তারপর কাজের সামনে থাকা চেয়ারে বসে পড়ে। তারপর কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে। তারপর বিয়ে পড়ানো শেষ হলে নেহা বাহিরে চলে আসে। তারপর তার বান্ধবীদেরকে সুন্দর করে কয়েকটা পিক উঠিয়ে নেয়। তারপর গাড়িতে উঠে বসে। স্বাধীন ড্রাইভ করতে করতে একটা রেস্টুরেন্টের কথা বললেই নেহা সেইখানে নিয়ে যায়। তারপর খাবার অর্ডার করে দেয়, সবাই খেতে লাগে। স্বাধীন খাচ্ছে না দেখে নেহার পাশে থাকা তার বান্ধবী বলে, না মানে আপনারা খান। ওকে, তোদের জোর করতে হবে না, না হলে খাবে না। ফকিন্নির বাচ্চা এইসবে আগে কখনো দেখেছে নাকি যে খাবে? তোরা কাকে দুলা ভাই বলছিস জানিস? একে আমার বাসার সামান্য 2 টাকার কাজের ছেলে। নেহার কথা শুনে তার বান্ধবীরা সবাই হতভম্ব হয়ে যায়। হ্যাঁ, ও আমার বাসায় কাজ করে। মাথা ঠিক আছে, আর তোরা তো ভালো করেই জানিস আমি ছেলে মানুষদের একদম বিশ্বাস করি না। তাই আর কি, নামে শুধু বিয়ে করলাম, কাজের কিছুই নয়। ও ওর মতো জীবন পার করবে, আমি আমার মতো। যদি বাবার পছন্দের ধনী ঘরের ছেলেকে বিয়ে করতাম তাহলে তো আর এরকম করতে পারতাম না। দেখ, তোদের কাছ থেকে আমি জ্ঞান শুনতে চাই না। তোরা এসেছিস বিয়েতে, সাক্ষী দিয়েছিস, অনেক হয়েছে। আর হ্যাঁ, আমি যে কে বিয়ে করেছি শুধুমাত্র নামের, গ্রামের নামের নয়, এই কথা যেন বাইরের কেউ জানতে না পারে, তোরা ব্যতীত। নেহার কথায় তার বান্ধবীরা সবাই মাথা দিয়ে হ্যাঁ বোঝে। তারপর খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো বাসায় চলে যায়। স্বাধীন সেইখানে বসে থাকে, খাবার সামনে নিয়ে। এত ঢং দেখে আর বাঁচি না। তুই তোর সামনে খাবারের প্লেট নিয়ে বসে আছিস, কেন খাবার খাচ্ছিস না? আর তোকে খাবার খেতেও হবে না, চল বাসায় যাব। আল্লাহ জানে বাসায় গেলে কি হয়, আর ওদিকে সব ম্যানেজ করতে হবে।
আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমার বোন আর মাকে দেখবেন, কারণ আমি ছাড়া আমার বোন আর মাকে দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই। কি বলছিস তুই? তোর আবার কি হবে যে তোর মা বোনকে আমার দেখতে হবে? আঙ্কেল যে রাগী আমি শিওর সে কখনোই আমাকে আপনার স্বামী হিসেবে মেনে নেবে না। আর আঙ্কেলের তো ভয়ঙ্কর রূপ এর আগে আমি দেখেছি। একটা ছেলে আপনাকে ডিস্টার্ব করেছিল, শীষ বাজিয়েছিল রাস্তায় দাঁড়িয়ে, সেটা দেখে আঙ্কেল তাকে লোকজন দিয়ে বেধড়ক মেরেছে। ছেলেটার পা ভেঙে দিয়েছিল, হাত ভেঙে দিয়েছিল, ছেলেটা এখনো ঘুরে ঘুরে হাঁটে, আমি দেখেছি। আর আমি তো আপনাকে বিয়ে করেছি, এটা জানলে আঙ্কেল যে আমাকে কি করবে তা আর ভাবতে হবে না। ভুলে যাস না তুই আমার বাবাকে চিনিস না। আমার বিষয়ে সে একদম পাগল। ছোট থেকে আমি যা চেয়েছি তাই দিয়েছে, সেটা 1000 জনকে মেরে হলেও আমাকে দিয়েছে। তোকে যদি চাই বাবা না করবে না, এটা আমি ভালো করেই জানি। আর ভয় পেতে হবে না। এত কিছু যদি হয় আমি আর তুই না হয় আলাদা বাসায় নিয়ে থাকবো, দেখবি তখন ঠিক বাবা রাজি হয়ে আমাদেরকে বাসায় নিয়ে যাবে। আর হ্যাঁ, তোকে তো বলতে ভুলে গিয়েছি, আমাদের বিয়ে হয়েছে সবাই ভাববে যে সুখে আছি, কিন্তু আমাদের মধ্যে দূরত্ব থাকবে, এটা কাউকে যেন বলিস না। স্বাধীন মাথা দিয়ে না বোঝায়। তারপর নেহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে গাড়ি করে বাসায় যেতে লাগে। অন্যদিকে স্বাধীন টাইপ করছিল আর ভাবছিল তার এখানে কি হয়েছে আল্লাহ জানে, বড়লোক বলে কথা। যখন মাথায় যে চিন্তা আসে তাই করে ছাড়ে। কি কারণে যে আমি আর একদিন রাতে তাকে বিয়ে করার কথা বলেছিলাম, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিরে, কি ভাবছিস? এত করে ডাকছে তোকে পাশ থেকে, তোর কানে কি যায় না? আমার ডাক যায় না? বলেছে যে গাড়িটা সাইডে ব্রেক কর। মানে সরি ম্যাম। সাইডে গাড়ি দাঁড় করে। নেহা গাড়ি থেকে নেমে একটা মিষ্টির দোকানে যায়। অনেকগুলো মিষ্টি কিনে স্বাধীনকে ছাড়াই দোকানে গিয়ে প্যাকেটগুলো নিয়ে গাড়ির ডিকিতে রাখে। তারপর গাড়িতে উঠে পড়ে। বিয়ে করেছি সবাইকে একটু মিষ্টি মুখ করাতে হয় নাকি? ম্যাম আপনাকে একটা কথা বলার ছিল আমার। চুপ করে মোবাইল দিয়ে গাড়ি চালাও, আর একটা কথাও বলবি না। আর শুধু শুধু চিন্তা করা বাদ দে, তখন দেখবি চিন্তা করতে করতে ঠিক তোর মায়ের মতো অবস্থা হবে, তোর ব্রেন স্ট্রোক করবি। কথাটা বলতে নেহা জিব্বায় কামড় দেয়। স্বাধীন প্রশ্ন সূচক দৃষ্টিতে নেহার দিকে তাকায়, কিন্তু কোনো প্রশ্ন করে না। তার মাথা অনবরত প্রশ্নে ঘুরপাক খেতে লাগে আর ভাবতে লাগে। আচ্ছা ম্যাম, কি করে জানলো আমার মা ব্রেন স্ট্রোক করেছে আর চিন্তা করতে অতিরিক্ত? তার মানে কি ম্যাম আমার মাকে চিকিৎসা করার জন্য গোপনে টাকা দিয়েছে আর প্রকাশ্যে আমাকে টাকা দিয়েছে? ধ্যাত, সে এতগুলো টাকা দিয়েছে আবার চিকিৎসার জন্য দিয়েছে। ধারবান, এত কিছু ভেবে কোনো কাজ নাই। বাসায় যাই, তারপরে ম্যামকে সব খুলে বলবো আর তার টাকা তাকে ফেরত দেবো। কথাগুলো আনমনে বলতে বলতে বাসায় চলে আসে। বাড়ির ভিতরে প্রবেশ করে মেন দরজার সামনে গাড়ি দাঁড় করে। নেহা গাড়ি থেকে নেমে যায় স্বাধীনকে ছাড়া, কিন্তু স্বাধীন নামতে রাজি হয় না। রাগী দৃষ্টিতে নেহা তার দিকে তাকাতেই স্বাধীন নেমে যায়। সবাই অবাক হয়ে স্বাধীন আর নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের হাত জড়িয়ে ধরে 2 হাত দিয়ে, এটা দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। তারপর ভিতরে প্রবেশ করে। বাড়ি ভর্তি লোক ভিতরে ছিল। নেহার বাবা দরজার দিকে তাকে স্বাধীনকে আর নেহাকে এমন অবস্থায় দেখে কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলে। নেহা মা, তুই এসেছিস? আমি তোকে কখন থেকে খুঁজছি, কিন্তু তুই বউ সেজে, আর পাশে ছেলেটাকে? ও ফুপি, তুমি এসেছো? যাক, ভালোই হয়ে গেল। যার সঙ্গে দেখা হলো তার সবাই পরিচয় হও। আগে তো তোমরা সবাই জানতে কাজের ছেলে হিসাবে, আজ অন্য পরিচয় আমার স্বামী হিসাবে জেনে নাও। কি বলছিস নেহা তুই? তোর মাথা ঠিক আছে? তোর স্বামী মানে? দেখ, একদম মজা করিস না, মজার সময় নয় কিন্তু এইটা। দেখ, বাসায় অনেক মেহমান। মা, তোমার কি ফান মনে হচ্ছে? এত এত মানুষের মাঝে আমি ফান করছি? আমি সিরিয়াস। আর সত্যি এ তোমার মেয়ের জামাই। তোমরা মানো আর না মানো। এই, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? চলো রুমে। আর ফুপি, আমি আসছি। এগুলো খুলে, এত ভারী পোশাক পরতে আর ভালো লাগছে না। তারপর স্বাধীন ব্যাগ হাতে নিয়ে নেহার পিছু পিছু নেহার রুমে ঢুকে যায়। নেহা দরজা লাগিয়ে দেয়। সোফার উপর গিয়ে বসে পড়ে। গায়ের উপর থেকে ওড়না সরিয়ে ফেলে। স্বাধীন সেই দিকে তাকে চোখ সরিয়ে ব্যাগটা হাতে নিয়ে সোফার সামনে থাকা ছোট্ট টেবিলের উপর রেখে দেয়। তারপর নেহাকে উদ্দেশ্য করে বলে, এই নিন আপনার সব টাকা। কি বলছিস? টাকা ফিরিয়ে নিয়ে এসেছিস মানে? তার মানে কি আন্টির অপারেশন করিসনি তুই? না, আমার অপারেশন হয়ে গিয়েছে। কোনো এক অজ্ঞাত ব্যক্তি সব টাকা পরিশোধ করে দিয়েছে, তাই আর টাকা লাগেনি। আর আমি এত টাকার কি করব, তাই আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিলাম।
আমি এই টাকা দিয়ে কি করব? তোর সঙ্গে চুক্তি ছিল টাকার বিনিময়ে আমাকে বিয়ে করবি, সবার সামনে আমার সাথে অভিনয় করবি। তো তোর কাছে রাখ, কোনো কারণে প্রয়োজন লাগবে তোর? না ম্যাম, প্রয়োজন হবে না আমার। আর আমি যেহেতু কথা দিয়েছি আমি অভিনয় করব, সমস্যা নেই। কথাটা বলে স্বাধীন রুম থেকে বের হতে যাবে, পিছন থেকে বলতে লাগে, কিরে কই যাচ্ছিস তুই? ম্যাম আমার রুমে যাচ্ছি, আমারও এইসব পরে থাকতে আর ভালো লাগছে না, তাই ফ্রেশ হয়ে আসি। আজ থেকে এটাই তোর রুম। এই যে সোফা দেখছিস, এখানে থাকবি না হয় নিচে থাকবি। আমি কাজের লোকদের বলছি, তারা তো সব জামা কাপড় নিয়ে আসবে। না ম্যাম, তার দরকার হবে না। নেহার রাগ মাথায় উঠে যায়, গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে। গলায় জোর ফুটেছে তোর, তাই না? ভুলে যাস না তোকে বিয়ে করেছি শুধু মানুষকে দেখানোর জন্য, আর তুই সেটারই ব্যবহার করছিস। দেখ আমি যা বলবো আমার কথা মতো তুই চলবি, বুঝলি? না হলে তোর মা বোনের যে কি করব আমি নিজেও জানি না। ম্যাম প্লিজ, তাদের কোনো ক্ষতি করবেন না, যা করার আমাকে করেন। হ্যাঁ, আমি আপনার কথা মতোই চলবো। এই তো এখন ঠিক আছে। তারপর স্বাধীনকে নেহা ছেড়ে দেয়। স্বাধীন গলায় দুহাত দিয়ে ধরে থাকে। নেহা স্বাধীনের দিকে তাকে একটা হাসি দিয়ে সোফায় বসে সিগারেট জ্বালিয়ে খেতে লাগে। স্বাধীন স্বাভাবিক হলে উঠে দাঁড়ায়, নেহার পাশে গিয়ে দাঁড়ায়। তখনই তার মাথায় একটা কথা ঘুরপাক খেতে লাগে, মুখ ফুটে বলে ফেলে, আচ্ছা ম্যাম, একটা কথা বলবেন? আপনাকে তো দেখি মাঝে মাঝেই সিগারেট খেতে। আচ্ছা, সিগারেট খেলে কি উপকার হয়? শুনেছি তো সিগারেট খাওয়া ক্ষতি, ওর প্যাকেটের গায়েও লেখা থাকে তা। সিগারেট খাওয়া ক্ষতি অনেককে খায়, কারণ তার ফলে সব কষ্ট মুছে ফেলা যায়। কি বলেন? সিগারেট খেলে দুঃখ কষ্ট ভুলে থাকা যায়? হ্যাঁ যাই তো, তুই একদিন চেষ্টা করিস, দেখবি ঠিক পারবি। আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমার দরকার পড়বে না, আপনি খান। একটু পর দরজার কর্নার শব্দ পায়। দরজা খুলে দেখে কাজের ছেলেরা হাতে দুইটা ব্যাগ স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন গিয়ে দরজা আটকে দেয়, দেখে তার জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে নেহা একটা মধ্যবয়স্ক মেয়ের সঙ্গে কথা বলছে। মা, কাজটা তুই মোটেও ঠিক করলে না। তোর মা বাবার মনে অনেক আঘাত পেয়েছে। তুই তাদের একমাত্র মেয়ে, তাদের অনেক স্বপ্ন ছিল তোকে ধুমধাম করে বিয়ে দেবে। এভাবেই মা বাবার মনে কষ্ট না দিতেও পারতি। দেখো ফুপি, আমি চাই না আমার জীবন নষ্ট করে দিক ঠিক তোমার মতো। তোমাকে তো সবাই আনন্দ করে বিয়ে দিয়েছিল বড় ঘরের ছেলের সাথে। দিন শেষে কি হলো? সে তোমাকে রেখে অন্য মেয়েতে আসক্ত হলো, তোমাকে মারধর করেছে, সেটা ডিভোর্সের রূপ নিল। আরো তোমার সঙ্গে ফুপা কত জঘন্য কাজ করেছে সেটা তো আর নাই বললাম। এর থেকে নিজের থেকে ছোট আর গরিব ঘরের ছেলেকে বিয়ে করেছি। দেখো কখনো আমার মুখের উপর কথাও বলতে পারবে না, আর তো গায়ে আঘাত করা দূরে থাক। মারে, তাই বলে তুই সামান্য একটা কাজের ছেলেকে বিয়ে করবি? এটা একদম বেমানান। তোর বাবা কারো সামনে গিয়ে দাঁড়াতে পারবে না যখন সবাই বলবে কাজের ছেলের সাথে বিয়ে দিয়েছো। তখন তোমার বিয়ের সময় অনেক অনেক কথা বলেছিল, অনেক ভালো ভালো কথা ছেলেকে নিয়ে। সর্বশেষে যখন ডিভোর্স হলো তখন তো তোমাকে নিয়ে আজে বাজে কথা বললো লোকেরা, কিন্তু তোমার তো কোনো দোষই ছিল না ফুপি। নেহার কথার প্রতি উত্তরে নেহার ফুপি কি বলবে বুঝতে পারে না। পিছন থেকে স্বাধীন সব শুনতে পায়। নেহার ফুপি কান্না করতে লাগে। তখন নেহার হাত লেগে ব্যাগ মাটিতে পড়ে যায়, ব্যাগের সবকিছু বাহিরে বের হয়ে যায়। তারপর নিচে সেগুলো কুড়াতে লাগে। স্বাধীন একটা ছবি দেখে চোখ আটকে যায়। স্বাধীন মাটিতে বসে সব উঠিয়ে দিতে লাগে। এমন সময় ছবিটা হাতে নেয়। নেহার ছবি স্বাধীনের হাত থেকে ছবিটা নিয়ে নেয়। এটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়, নিজের অজান্তেই প্রশ্ন করে, আচ্ছা ম্যাম, ছবিতে থাকা ছেলেটাকে? সেইটাই তোমার জানতে হবে না। প্লিজ বলেন না। ফুপি, তোমাকে আজ বলতেই হবে। তোমাকে অনেকবার আমি একই প্রশ্ন করেছি, কিন্তু তুমি কিছু বলনি। আজ বলো, এই ছোট ছেলেটা কে, যার পিক তুমি সবসময় যত্ন করে নিজের কাছে রাখো? তাহলে শোন, এই ছোট ছেলেটাকে, এই পিকে থাকা ছেলেটা হচ্ছে আমার ছেলে। ভাই সহ কাউকে আমি সত্যি কথা বলিনি। আমাদের একটা ছেলে হয়েছিল, কিন্তু তোর ফুপা ছিল অনেক বাজে। ছেলে হয়েছে সেটা দেখেও অন্য মেয়েদের সঙ্গে গিয়ে থাকতো। আমি কিছুই বলতাম না, শুধু শ্বশুর শাশুড়িকে বলতাম, তারাও কিছু বলতো না। বললে এই বয়সে সব তো করবেই, ছেলে হলে ঠিক হয়ে যাবে। কিন্তু তোর ফুপা তো ভাই আসার পরও কোনো কিছুই ঠিক হয় নাই। একবার তোদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না প্রায় 3 বছর। তখন হয়েছিল আমার সাথে, রাখতাম সবসময়। 2 বছর আমার সাথেই ছিল। এই হাতে বড় করেছি, অনেক স্বপ্ন ছিল ছেলেটাকে নিয়ে বাঁচার। কিন্তু তোর ফুপা বাসায় ফিরে আমাকে অনেক মারতো। ছেলেটাকেও আমার ছেলেকে রেখে বাজারে যায় বাজার করার জন্য।
বাড়িতে এসে দেখি কোথাও নেই। অনেক খুঁজি, মা বাবাকে বলি তারাও জানে না। খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, কিন্তু কোথাও খুঁজে পাই না। তোর ফুপা আসলে তাকে বললেও সে কিছু বলে না। তাই আর তোর ফুপার সঙ্গে আর আমি থাকতে রাজি হই না। যাকে নিয়ে বাচ্চার স্বপ্ন ছিল সেও হারিয়ে গেল। তারপর তাদের বাসায় চলে আসি, তারপর ডিভোর্স হয়ে যায়। নেহা তার ফুপির কথা শুনে অবাক হয়ে যায়, কান্না কান্না কণ্ঠে তাকায়। অন্যদিকে স্বাধীন নেহার ফুপির কথা শুনে চোখ বেয়ে পানি বের হতে লাগে। ফুপি, তুমি এত বড় সত্যি কথা আমাদের কাছ থেকে লুকিয়েছো। তুমি একবার যদি সত্যি করে বলতে, দেখতে বাবা কি করতো ফুপার। আর আমার মনে হয় কি উপায় হয়তো বা তোমার ছেলেকে কোথাও লুকিয়ে রেখেছিল কিংবা বাইরে রেখে এসেছে। আমার মনে হয় না একটা বাবা কখনো তার ছেলেকে এইভাবে দূরে সরিয়ে রাখবে। কথাটা বলে নেহার ফুপি কান্না করতে লাগে। স্বাধীন নিজের অজান্তে নেহার ফুপিকে উঠিয়ে টিস্যু দিয়ে চোখ থেকে অশ্রু মুছে দিতে লাগে। নেহা আর নেহার ফুপি দুজনেই অবাক হয়ে যায়। স্বাধীন কি করেছে সেটা তুই আমার সঙ্গে বেয়াদবি করছিস কেন? মানে সরি ম্যাম, সে কান্না করছে, আমার ভালো লাগছে না। মার বয়সে তাই টিস্যু দিয়ে চোখ মুছে দিলাম। আরে নেহা, তুই শুধু শুধু ছেলেটাকে এভাবে বকছিস কেন? ছেলেটা তোর ভালোই করেছে। সে আমার মাঝে তার মাকে খুঁজে পেয়েছে। সমস্যা নেই বাবা, তুমি বসো। আর তোমার কি আমার অনেক ভালো লেগেছে। নেহা, তুই এতদিন পর একটা ঠিক কাজ করেছিস। নেহার ফুপি, স্বাধীন আর নেহা তিনজনেই কথা বলতে লাগে। অন্যদিকে স্বাধীনের মাথায় বারবার একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সেই ছবিটা আসলে নেহার কফির ব্যাগের মধ্যে যে ছবিটা ছিল, সে একই ছবি স্বাধীনের বাড়িতেও দেখেছিল। তার মাকে জিজ্ঞেস করলে বলতো ওটা তার ছোটবেলার ছবি, সাথে একটা লকেটও ছিল, কিন্তু প্রয়োজনে সে সেটা বিক্রি করে দিয়েছে তার মা। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। বিকেল 6টা হলে স্বাধীন বেলকনিতে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতে লাগে। নেহার রুমে আসতেই স্বাধীন নেহার কাছে যায়। ম্যাম, আঙ্কেল আন্টি তারা কি ঠান্ডা হয়েছে নাকি এখনো আপনার উপর আর আমার উপর রেগে আছে? একটু সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে, কোনো টেনশন করো না তুমি। ও ঠিক আছে ম্যাম, তাহলে আমি আসছি। মার কাছে যেতে হবে, সেই সকালে এসেছি। বোনের কাছে ফোন করেছিলাম, মার জ্ঞান ফিরেছে, আমাকে সে দেখতে চায়। আচ্ছা, তাহলে যাও। আর হ্যাঁ, সময় মতো বাসায় চলে আসো, এমনিতেই পরিস্থিতি বুঝতে পারোস। অনুমতি পেয়ে স্বাধীন বাহিরে চলে আসে তড়িঘড়ি করে। ঠিক গাড়ি স্টার্ট দিয়ে বের হতে লাগে। ঠিক তখনই মনে পড়ে যায় নেহার বলা কথা, যে তুমি করে বলেছে, যেখানে কিনা তুই ছাড়া কথাই বলতো না। কি হলো নেহা ম্যাম, আমাকে তুমি করে বললো নাকি? আমার মনের ভুল, এত টেনশন নিতে আর পারছি না। একে তো মা আর ওই নেহার ফুপিকে নিয়ে টেনশনে আছি, তার মধ্যে এত চাপ। কিন্তু আমি শিওর যে নেহার ফুপি আবার মা। আমাকে শুধু সত্যিটা জানতে হবে মার কাছ থেকে। কথাটা ভাবতে ভাবতে স্বাধীন একটা দোকানের সামনে গাড়ি দাঁড় করে। তারপর কিছু চকলেট আর চিপস নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় হাসপাতালে চলে আসে। তারপর গাড়ি পার্কিং লটে রেখে সোজা কেবিনে চলে যায়। তারপর স্বাধীন তার বোনকে চকলেটগুলো দিতে সামিয়া স্বাধীনকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, ইউ আর মাই বেস্ট ভাইয়া। আর বেস্ট বলতে হবে না। মা এখন কেমন আছে? হ্যাঁ, অনেক ভালো আছে। আর তুমি আসার এই অল্প কিছুক্ষণ আগে একটা নার্স এসে ঘুম পাড়ানোর ইনজেকশন দিয়ে গিয়েছে। আর একটু আগে আসলেই তুমি মার সঙ্গে কথা বলতে পারতে। তখনই পিছন থেকে স্বাধীনের মা বেডে শুয়ে থেকে ডাকতে লাগে। স্বাধীন পিছন দিকে তাকিয়ে তার মায়ের কাছে এগিয়ে যায়। তুমি এখনো ঘুমাওনি? নার্স তোমাকে না ঘুমের ইনজেকশন দিয়ে গিয়েছে একটু আগে, বোন সেটাই বললো। ঘুম তো চোখে আসছে না রে বাবা, জ্ঞান ফিরেছে সেই দুপুরে। তোকে দেখছে না তোর বোনকে দিয়ে ফোন করলাম, তুই নাকি জরুরি কোন কাজে আটকে গেছিস। এখন তোর আসার সময় হলো? মা, তুমি তো আমাকে জানোই, কাজে আটকে গিয়েছিলাম, তাই আশা হয়ে ওঠেনি, সরি। আচ্ছা ঠিক আছে বাবা, আমার জ্ঞান ফেরার পর সামিয়া আমাকে সব বলেছে। আমাকে নাকি অপারেশন করার জন্য অনেক টাকা লেগেছে। আচ্ছা বাবা, তুই এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলি? স্বাধীন কি বলতে গিয়েছি বুঝতে পারে না, আমতা আমতা করে বলতে লাগে, কিরে বাবা, কথা বলছিস না কেন? তুই আবার কোনো অন্যায় কাজ করে টাকা আনিসনি তো? আবার সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করিয়েছিস? না মা, আমি কোনো অন্যায় কাজ করি নাই, তুমি শিওর থাকো। তারপর স্বাধীন তার মায়ের সাথে আরো অনেক কথা বলতে লাগে। কথা বলতে বলতে এক পর্যায়ে স্বাধীন তার মাকে বলে, আচ্ছা মা, একটা কথা সত্যি করে আমাকে বলবে, আমি কি সত্যি তোমার ছেলে? কি বলতে চাচ্ছিস? তুই আমার ছেলে নয় তো কার ছেলে? অন্য কারো? ছোট থেকে তোকে বড় করেছি এই 2 হাত দিয়ে।
তুমি তো আমাকে ছোট থেকে বড় করেছো, এটা তো আমি জানি, কিন্তু তুমি কি আমার জন্মদাত্রী মা? স্বাধীন মা স্বাধীনের এমন কথা শুনে অবাক হয়ে যায়। কি বলবে সে বুঝতে পারে না। স্বাধীন স্পষ্ট তার মায়ের চোখে অবাক চাহনি দেখে। এমন সময় স্বাধীন তার মায়ের হাত মাথায় উঠিয়ে তার মাথায় হাত রেখে বলেন, মা, আমার মাথায় হাত রেখে তুমি সত্যি কথা বলো প্লিজ। আমি কি তোমার জন্মদাত্রী ছেলে নাকি? তুমি ছোট্ট থেকে আমাকে লালন পালন করে বড় করেছো। হ্যাঁ বাবা, আমি তোর জন্মদাত্রী মা নই, কিন্তু বিশ্বাস কর আমি তোকে আমার ছেলের মতো করেই তোকে মানুষ করেছি। কখনোই তোকে বুঝতে দেইনি তুই আমার ছেলে নোস। আমি জানতাম এরকম একটা দিনের সম্মুখীন হতে হবে আমার। তাহলে আমার জন্মদাত্রী মাকে তুমি কি জানো না? না রে বাবা, সেটা আমি জানি না। জানলে কি আর তোকে আমার কাছে রেখে দিতাম, নাকি তোর মার কাছে তোকে দিয়ে আসতাম তোকে? আসলে একদিন আমি কাজ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি একটা মাতাল লোক তোকে একটা ময়লার স্তূপের পাশে রেখে যায়। তুই সেখানেই বসে থাকিস। আমি দেখে সেখান থেকে চলে যাই। প্রায় রাত 10টার সময় একটা কাজে বাসার বাইরে বের হয়ে দেখি তুই তখনও সেখানে বসেছিলি। আমার বোঝার আর বাকি রইল না। তারপর তোকে উঠিয়ে বাসায় নিয়ে আসি। তুই অনেক কান্না করছিলি, কিন্তু নিজের কাছে যা টাকা ছিল তা দিয়ে তোর জন্য খেলনা আর দুধ চিনি নিয়ে আসি। ধীরে ধীরে তুই আমার কাছে বড় হতে থাকিস। আচ্ছা, তুই কি তোর মা বাবাকে খুঁজে পেয়েছিস? স্বাধীন কি বলবে ভাবতে পারছে না। খুঁজে পাইনি। তাহলে তুই কিভাবে জানতে পারলি যে তুই আমার ছেলে নোস? কথাটা বলে স্বাধীন মা হাসতে লাগে। স্বাধীনও হাসতে লাগে। তারপর স্বাধীন তার মায়ের পাশে চেয়ার টেনে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। স্বাধীনের মা ঘুমিয়ে যায়। পাশে তাকিয়ে দেখে তার বোনও ঘুমিয়ে গেছে। স্বাধীন কেবিন থেকে বের হয়ে বেলকনিতে যায়। অনেক উপরে হসপিটালের রুমটা। ঠান্ডা বাতাস শরীরে লাগতেই কি যেন করবে সে নিজেও জানে না। আনমনে চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগে। এমনিতেই কেন জানি আমার মনে হলো, তাই তোমাকে মজার ছলে প্রশ্ন করলাম আর তুমি সব সত্যি কথা বলে দিলে। এরকম একটা দিন দেখবো কখনো ভাবতেও পারি নাই। আগে জানতাম গরিব ঘরের ছেলে আমি, ভালোই তো চলছিল সবকিছু। কেন এক অজানা রহস্য নিজের কাছে উন্মোচন হলো। এখন কি করব? তার সামনে গিয়ে কি সত্যি কথা বলবো? তা তো কখনোই আমাকে মেনে নেবে না, বিশ্বাসও করবে না। না পরিচয় দিয়ে আর কি করবো বলো তো? হয়ে উঠেছি, সে তো নিজের মতো করে চলছে। আমি যদি তার কাছে চলে যাই তাহলে আমার মা আর বোনের কি হবে, তাদের কে দেখবে? কথাগুলো ভাবতে লাগে। তখনই ঘড়ির দিকে নজর যায়। দেখে রাত অনেক হয়ে গেছে, 10টা বাজছে। স্বাধীন কেবিন থেকে বের হয়ে সোজা গাড়ি নিয়ে নেহাদের বাসায় চলে আসে। পার্কিং লটে গাড়ি রেখে মেন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। দেখেন সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় স্বাধীনকে দেখে নেহা বলে, তুমি এসেছো আর আমি তোমাকে ফোন করতে নিয়েছিলাম। আচ্ছা আসো, সবাই বসেছে, একসঙ্গে খাবার খাই। না আপনারা খান, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। দেখো, আমি ভালো করেই জানি তুমি কিছু খাওনি। এত কথা না বাড়িয়ে আসো তো। কথাটা বলে নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন ভয় পেয়ে চেয়ার টেনে নেহার পাশে বসতে নেহার বাবা উঠে পড়ে। এমন সময় নেহার ফুপি বলে, আরে তুই কোথায় যাচ্ছিস? খাবার রেখে বয়, খাবার খা। আমি একটা চাকরের সঙ্গে বসে এক টেবিলে খাবার খেতে পারবো না। দেখ দিন দিন তুই কেমন যেন হয়ে যাচ্ছিস। ফকির কাকে বলছিস? তোর মেয়ের জামাই, বুঝলি? তুই যদি তোর মেয়ের জামাইকে ছোট করে দেখিস তাহলে মানুষজন আর কি বা বলবে? নেহার ফুপির কথা শুনে নেহার বাবা বসে পড়ে, খাবার খেতে লাগে। স্বাধীন খাবার টেবিলে বসতে খাবার দেয়, খেতে লাগে। হঠাৎ নেহা বেসম খেলে স্বাধীন নেহার দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয় খাওয়ার জন্য। চিন্তিত হয়ে পড়ে, মাথায় হাত দিতে লাগে, গলায় হাত দিতে লাগে। নেহার মা বাবা ফুপি দেখে অবাক হয়ে যায়। ম্যাম ঠিক আছেন আপনি? আর এখন ঠিক আছি, এত চিন্তা করতে হবে না। আর বসো, তুমি তোমার খাবার খাও। ঠিক আছে ম্যাম, আপনিও খান। তারপর স্বাধীন এসে চেয়ারে বসতে লাগে। এমন সময় নেহার ফুপি নজর যায় স্বাধীনের কানে ঘাড়ের দিকে। দেখে গোল করে অনেকটা কালো অংশ, যেটা জন্মদাগ। নেহার ফুপি অবাক হয়ে যায়। স্বাধীনের কাছে খানিকটা এগিয়ে যায়, মোবাইলের লাইট অন করে ভালো করে দেখতে লাগে। নেহার ফুপি এই অবস্থা দেখে নেহার বাবা মা সবাই অবাক হয়ে যায়। ফুপি কি করছো? এইসব লাইট দিয়ে কি দেখছো স্বাধীনের ঘাড়ে? নেহার কথা নেহার ফুপির কানে পৌঁছে না। খাবারের প্লেট রেখে স্বাধীনকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুম খেতে লাগে। নেহার বাবা মা নেহা উঠে দাঁড়ায়। বাবারে, তুই এতদিন আমাকে রেখে কিভাবে থাকতে পারলি? আবার আমার চোখের সামনে এসেও আমাকে পরিচয় দিসনি। আমি তো নিজেই জানতে পারলাম
আজকে কি করে বলতাম হাফ, আর আমাকে আপনি বিশ্বাস করতেনই বা কি করে? একটা মা তার ছেলেকে হাজার হাজার বছর পরেও ঠিক চিনতে পারে। তোর ঘাড়ের কালো দাগটাই দেখে আমি চিনতে পারছি। ঠিক তোর জন্মের সময় এই কালো দাগটা ছিল। আমি দেখতাম আর হাসতাম। হঠাৎ একদিন তোর বাবা এর মদ খেয়ে এসে আমাকে বোতল দিয়ে ঢেই দেয়। তখন তোর এই কালো জায়গাতে বোতল লেগে কেটে যায়। পরে সেই কালো জায়গাতে কাটার কারণে মধ্যে সাদা একটা দাগ পড়ে যায়। ফুপি তুমি কি বলছো? স্বাধীন তোমার ছেলে মানে? হ্যাঁ রে মা, কালকে তো তোকে বললাম এটাই সেই ছেলে যাকে আমি হারিয়ে ফেলেছি। আর ভাইয়া ভাবি, আপনারা তো জানেন না পুরোটা বিষয়। তারপর নেহার ফুপি নেহার বাবা মাকে সব কথা খুলে বলে। স্বাধীন কি বলবে বুঝতে পারে না। সবাই খাওয়া দাওয়া করে বসার রুমে বসে কথা বলতে লাগে। দেখুন, আপনি না থাকায় আমার একটা ফ্যামিলি হয়ে উঠেছে। আমার মা আছে, ছোট্ট একটা বোন আছে। আমি তাদেরকে রেখে কখনোই থাকতে পারবো না। এত বছর পর তোমাকে কাছে পেয়েছি বাবা, আমি হারাতে চাই না। আর তোমার মা আর বোন আছে, তাদেরকে নিয়ে আসো, একসঙ্গেই থাকবো আমরা। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি যা বলেছি তাই করো। তুমি তো আমার বাসা ছিল। তারপর স্বাধীন তার মায়ের কথা বলতে লাগে। সবাই শুনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরিশেষে স্বাধীনের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। পাশ থেকে নেহা মিটিমিটি হাসতে লাগে। সেটা স্বাধীনের চোখে আড়াল হয়। 10 দিন পর মা তোমাকে যে বলেছে এটাই হচ্ছে আমার সেই মা, আর এটা হচ্ছে আমার আঙ্কেল আন্টি। আঙ্কেল আন্টি বলছো কেন? শ্বশুর আর শাশুড়ি বা বাবা মাও বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাদের কথা অনেক বলছিল স্বাধীন, আর আজকে দেখা হয়ে গেল। যাক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ছেলেকে এত বড় করে তোলার জন্য। শুধু জন্ম দিলেই যে মা হওয়া যায় না, সেটা আপনাকে না দেখলেই একদমই বুঝতে পারতাম না। ধন্যবাদ দিতে হবে না। আপনার ছেলে আমার কাছে জামানত হিসেবে ছিল, বড় হয়েছে, তার মাকে সে খুঁজে পেয়েছে। এটাই আমার কাছে অনেক বড় আনন্দ আর পাওয়ার। আর বাবা, আমাকে যেমন ভালোবাসিস, তোর এই মাকেও তেমনি ভালোবেসে তোর জন্মদাত্রী মা। আর বোন, আমার ছেলেকে আপনি দেখে শুনে রাখবেন। অনেক কষ্ট করে বড় করেছি, অনেক ভালোবাসা দিয়ে। আরে বোন, এভাবে কথা বলছেন কেন? আপনার ছেলে আপনারই থাকবে আজীবন। নেহার ফুপি স্বাধীনের মা আর বোনকে তাদের সঙ্গে থাকতে বলে। স্বাধীন মা থাকতে রাজি হয়। স্বাধীন মা থাকতে রাজি হয় না, এক পর্যায়ে জড়াজড়িতে রাজি হয়ে যায়। এভাবে দিনটা পার হয়ে যায়। রাত হলে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। স্বাধীন রুমে এসে দেখে নেহা নাইট ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। স্বাধীন সেই দিকে তাকে সোফায় গিয়ে শুয়ে পড়তে লাগে। তখনই নেহা বলতে লাগে, আহারে কত কষ্ট লাগে। ছেলেটা 10 দিন হলো বিয়ে করেছে, আজও পর্যন্ত বাসর রাত করতে পারলো না। ভাসুরাল করবো কোথায়? বিয়ের আগে যা করার তা তো করেছি। কি জানোয়ার, কি বললি তুই? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আর বললাম, বলেছি যে যা করার বিয়ের আগেই তো করেছি। বাসরত তো বিয়ের আগেই করে ফেলেছি। ধ্যাৎ, কোথায় তুই জোর করে আমার কাছে আসবি? সব জোর করে করবি তা কিছুই না, সব আমাকেই করতে হবে। কিছুই করতে হবে না, শুধু পারমিশন দিন তাহলেই চলবে। হ্যাঁ, পারমিশন দিলাম। অন্য কোনো মেয়ের দিকে একদমই তাকানো যাবে না আমাকে ছাড়া, আর অন্য কোনো মেয়েকে ভালোবাসা যাবে না। আমার অনেক রাগ, এই রাগ না ভাঙিয়ে কোথাও যাওয়া যাবে না। আর হ্যাঁ, অনেক ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি। কথাটা বলে স্বাধীন নেহাকে তার উপর থেকে সরিয়ে কোলে তুলে নেয়, খাটে গিয়ে ফেলে দেয়। নেহা স্বাধীনের দিকে লহু কাতর দৃষ্টিতে তাকায় আর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজাতে লাগে। স্বাধীন পাগল হয়ে যায়, নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। আর জানতে হবে না তারা বাসর করছে। আপনারা বিয়ে করেন, তাহলে জানতে পারবেন বাসর ঘরে কি হয়। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।